গুড ইভিনিং ক্লাস, আমি সন্তু। তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে ফুড এসআই এবং পিএসসি ক্লার্কশিপের যে এক্সাম আসতে চলেছে, তার জন্য জিকে জিএস এর ওপর থেকে আজকে 5 নাম্বার ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি কিন্তু তোমাদের ফুড এসআই এবং ক্লার্কশিপের ওপর থেকে 4টে ক্লাস নেওয়া হয়ে গেছে। যদি তোমরা আগের ক্লাস না দেখে থাকো, ওপরে আই বাটনে যে লিঙ্কটা তোমাদের সামনে শো হচ্ছে সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। তো শুরু করছি আজকে জিকে জিএস এর ওপর থেকে 5 নাম্বার ক্লাস। 5 নাম্বার ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখো, কত খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডারের মৃত্যু হয়? ইম্পর্টেন্ট কোশ্চেন, বহুবার কিন্তু এক্সামে দিয়েছে। তো আলেকজান্ডারের মৃত্যু কত খ্রিস্টপূর্বাব্দে হয়েছিল? আলেকজান্ডারের মৃত্যু হয়েছিল 323 খ্রিস্টপূর্বাব্দে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখানে একটা আলেকজান্ডারের জীবন কাহিনীর ওপরে একটা গল্প বলছি, তাহলে মনে থাকবে যে কিভাবে তার মৃত্যু হয়েছিল বা কবে আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিল। তো আলেকজান্ডার ভারত আক্রমণ কবে আলেকজান্ডার ভারত আক্রমণ করে 327 খ্রিস্টপূর্বাব্দে। আলেকজান্ডার হিন্দুকুশ পর্বতমালা অতিক্রম করে ভারতে তিনি আক্রমণ করেছিলেন। এরপর 326 খ্রিস্টপূর্বাব্দে কি হয়? পুষ্কলাবতীর যে রাজা, তার নাম কি? অষ্টক। রাজা অষ্টকের কে তিনি পরাজিত করেন এবং তার বীরত্ব দেখে তক্ষশিলার রাজা ছিল কে? তক্ষশিলার রাজা তিনি কিন্তু তার নিকটে স্বেচ্ছায় গিয়ে আত্মসমর্পণ করেন। এরপর তিনি ঝিলাম নদীর তীরে পুরুর সঙ্গে যুদ্ধ করেন। পুরুর সাথে যুদ্ধ করার পর পুরুর বীরত্ব দেখে, পুরুর সঙ্গে যুদ্ধ করার পর আলেকজান্ডার কিন্তু জিতে গিয়েছিল, কিন্তু পুরুর বীরত্ব দেখে পুরুর রাজ্যকে আবার কিন্তু তিনি পুরুর বীরত্বে মুগ্ধ হয়ে তিনি ফিরিয়ে দিয়েছিলেন। এরপর আলেকজান্ডারের সৈন্যরা যারা ছিল তারা আরও ভারতে আক্রমণ করার জন্য, ভারতের জায়গা দখল করার জন্য অগ্রসর হয়। কিন্তু আলেকজান্ডারের সৈন্যদের মনে একটা কিন্তু কুসংস্কার চলতো। তাই আলেকজান্ডারদের যে সমস্ত সৈন্যবাহিনী ছিল তাদের মনে একটা কুসংস্কার ছড়িয়ে দেওয়া হলো যে তারা যদি বিয়াস নদী, কোন নদী কোশ্চেন দেয়, তারা যদি বিয়াস রিভারকে অতিক্রম করে তাহলে কিন্তু তাদের বিভিন্ন অঘটন ঘটবে। তো সেই কারণে তারা ভয়ে আর কিন্তু বিয়াস রিভারকে অতিক্রম করেনি, ক্রস করেনি। তারা 323 খ্রিস্টপূর্বাব্দে ভারত থেকে আবার রিটার্ন করে। ভারত থেকে রিটার্ন করার সময় ব্যাবিলনে যখন পৌঁছায়, কোথায় বললাম? ব্যাবিলনে, তখন আলেকজান্ডারের আকস্মিক মৃত্যু হয় এবং তিনি 323 খ্রিস্টপূর্বাব্দে মারা যান। চলে আসো পরের কোশ্চেন। ছোটনাগপুর অঞ্চলে বিখ্যাত সার উৎপাদন কেন্দ্রটির নাম কি? সিন্দ্রি, লোহারডাঙ্গা, চন্দ্রপুর না তিলাইয়া? তো ছোটনাগপুর অঞ্চলে বিখ্যাত যে সার উৎপাদন কেন্দ্র তার নাম হলো সিন্দ্রি। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার। এই সিন্দ্রিটা কোন রাজ্যের মধ্যে পড়ে? বর্তমানে পড়ে ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে। তো এই ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ জেলা আছে, সেই ধানবাদ জেলায় এই সিন্দ্রি সার উৎপাদন কেন্দ্রটা পড়ে, সার উৎপাদন কারখানাটা পড়ে। এই সিন্দ্রি যে সার উৎপাদন কারখানাটা, এটা কিন্তু ভারতের প্রথম সার উৎপাদন কারখানা। কি বললাম? ভারতের প্রথম। যদি কোশ্চেন দেয় ভারতের প্রথম সার উৎপাদন কারখানা কোনটা, তো ভারতের প্রথম সার উৎপাদন কারখানা হলো সিন্দ্রি। কবে এর নির্মাণ হয়েছিল? এর নির্মাণ হয়েছিল 1951 সালে। চলে আসো পরের কোশ্চেন। কোন দেশ 46তম আন্তর্জাতিক কলকাতা বইমেলার থিম কান্ট্রি? তো কলকাতা বইমেলা 2023 সালে, এটা কিন্তু অবভিয়াসলি 2023 সালের কথা বলছি। তো 2023 সালে কলকাতা যে বইমেলা হয়েছিল, সেই কলকাতা বইমেলাতে কোন দেশ থিম কান্ট্রি ছিল? তো থিম কান্ট্রি ছিল স্পেন। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার। তো 2023-এ এই কলকাতা বইমেলার আয়োজন হয়েছিল কবে? 31 জানুয়ারি থেকে 12 ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা বইমেলার আয়োজন হয়েছে। এই বছর খুব সম্ভবত 18 জানুয়ারি, মানে 2024 সালে কলকাতা বইমেলা খুব সম্ভবত 18 জানুয়ারি থেকে শুরু হবে। যদিও আমার এটা ক্লিয়ার নয়, তবে 18 জানুয়ারি থেকে মনে হয় শুরু হবে। শুরু হলে এই বইটা মেলা যখন কমপ্লিট হয়ে যাবে তখন কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে কিন্তু সেই টপিকটা তোমাদের আপডেট করে দেওয়া হবে। তো যাই হোক, 2023-এ
এই 46তম আন্তর্জাতিক বইমেলাতে কোন দেশ থিম কান্ট্রি ছিল? স্পেন ছিল থিম কান্ট্রি। এবং স্পেন উদ্বোধনী অনুষ্ঠানে স্পেনের যে সাংস্কৃতিক এবং ক্রীড়া মন্ত্রক আছে তার নাম কি? সেই মন্ত্রীর নাম হলো মারা জোস মারা জোস গ্লেভেস সালভাদার। ইনি কিন্তু সালভাদার ইনি কিন্তু প্রেজেন্ট ছিলেন এই কলকাতা বই মেলাতে। এছাড়া স্পেনের রাষ্ট্রদূতরাও কিন্তু এখানে প্রেজেন্ট ছিলেন। এবং 2023 যে কলকাতা বই মেলা হয়েছিল তাতে 700টা কিন্তু স্টল বসেছিল প্রায়, যার মধ্যে ছোট ম্যাগাজিনের স্টল প্রায় 200টা ছোট ম্যাগাজিনের স্টল বসেছিল। চলে আসো পরের কোশ্চেনে। পুকুরের জলে ঢিল ছুঁড়লে ঢেউ কিনারায় পৌঁছে যাবে কিভাবে? জলের কণার স্থানান্তরের মাধ্যমে, আন্দোলনের স্থানান্তরের মাধ্যমে, ঢিল স্থানান্তরের মাধ্যমে, পুকুরের দৈর্ঘ্য হ্রাসের মাধ্যমে। তো লাস্টের দুটো তো হবেই না। তো অপশন এ বি এর মধ্যে কোনো একটা হবে। জলের কণার স্থানান্তরের মাধ্যমে না, এটা হবে না। অ্যান্সার হবে জলের যে তরঙ্গ, জলের আন্দোলন, এখানে তরঙ্গ স্থানান্তরের মাধ্যমে যেহেতু থাকতো সেটা অ্যাপ্রোপ্রিয়েট হতো, যেহেতু এটা নেই এখানে অ্যান্সার হবে আন্দোলন স্থানান্তরের মাধ্যমে। অপশন নাম্বার বি এর কিন্তু কারেক্ট অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখানে যে সমস্ত এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, যেমন ফুড এসআই, পিএসসি মিসলেনিয়াস, ক্লার্কশিপ, তারপরে পুলিশের এক্সাম, এগুলো মূলত স্টেটের এক্সাম। আর নিচে লেখা আছে সেন্ট্রালের এসএসসির যে এক্সামগুলো কন্ডাক্ট করায়, যার মধ্যে জিডি কনস্টেবল, সিজিএল, সিএইচএসএল, এমটিএস। তো এই সমস্ত এক্সামের জন্য প্রিপারেশন তোমাদের এই চ্যানেলেই কিন্তু সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। ক্লাস কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে প্রতিটা এক্সামের জন্য। ক্লাস যদি লাইভ অ্যাটেন্ড না করতে পারো, থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে। মাথায় রাখবে এই এক্সামগুলোর জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা ব্যাচ তোমাদের ক্রিয়েট করা আছে। তো নির্দিষ্ট ব্যাচে অ্যাড হওয়ার জন্য কি করতে হবে? জাস্ট তোমাদের সামনে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করলে তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেওয়া হবে। কারণ এই নির্দিষ্ট ব্যাচেই কিন্তু সমস্ত রকম ইনফরমেশন প্রোভাইড করা হয়। কখন কোন ক্লাস হবে, কোন দিন কোন ক্লাস হবে, সব কিছুই কিন্তু তোমাদের এই ব্যাচেই জানানো হয়। এছাড়া এখানে আরও আরেকটা ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন বর্তমানে যে চ্যানেলটাতে ক্লাস করছো, চ্যানেলের নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রতিটা এক্সামের জন্য জিকে জিএস হোক, কারেন্ট অ্যাফেয়ার্স হোক, রিজনিং হোক বা ইংলিশ হোক, প্রতিটা ক্লাস কিন্তু এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে প্রোভাইড করা হয়। যেমন এটা ফুড এসআই স্পেশাল ক্লাস। তো ফুড এসআই স্পেশাল ক্লাসের জন্য একটা কথা বলবো, ফুড এসআই এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা এই মিডিলের যে স্ক্রিনটা লাগানো আছে সেটা দেখো। এই চ্যানেলে অর্থাৎ দ্য লার্নিং এক্সপার্ট 2.0 এই চ্যানেলে প্লে লিস্ট অপশানে চলে আসবে। প্লে লিস্ট অপশানের মধ্যে পিএসসি, ফুড এসআই, ক্লার্কশিপ, টার্গেট ব্যাচের মধ্যে যে ক্লাসগুলো আছে সেগুলো তো অবশ্যই করবে। তার পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্সের যে ক্লাসগুলো তোমাদের করানো হচ্ছে, কারেন্ট অ্যাফেয়ার্স জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সের সেশন কিন্তু এখন চলছে। এর আগে তোমাদের জানুয়ারি থেকে জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সের সেশন কিন্তু করানো হয়ে গেছে। তো এই প্লে লিস্টগুলো কিন্তু তোমরা অবশ্যই পড়বে। এর পাশাপাশি কেপিএসআই সার্জেন্টের জন্য যে ক্লাসগুলো করানো হচ্ছে সেগুলোও কিন্তু তোমরা ফলো করবে। এছাড়া ম্যাথের ক্লাস করার জন্য তোমরা কি করবে? ম্যাথের ক্লাস করার জন্য আমাদেরই আর একটা চ্যানেলের নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। এখানে কিন্তু অলরেডি ম্যাথের ক্লাস শুরু হয়ে গেছে। তোমরা জানো ফুড এসআইতে 50টা কিন্তু কোশ্চেন থাকবে ম্যাথের উপর থেকে 50 নম্বরের জন্য। তাই ম্যাথ কিন্তু ইম্পর্টেন্ট রোল প্লে করবে। তাই প্রত্যেককে বলছি ফুড এসআই এক্সামের জন্য চ্যানেল দুটোকে ফলো করো এবং রেগুলার বেসিসে তোমরা ক্লাসগুলো করতে থাকো। এছাড়া আদার্স অন্য কোনো এক্সামের জন্য যদি প্রিপারেশন নিতে চাও, যেমন যে এক্সামের নাম এখানে লেখা আছে, তো আমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেওয়া হবে এবং সেখান থেকে গাইড করা হবে। চলে আসো পরের কোশ্চেন। দলত্যাগ বিরোধী বিল কত খ্রিস্টাব্দে পাস হয়? তো দলত্যাগ বিরোধী বিল, একে ইংলিশে কি বলা হয়? ইংলিশে বলা হয় অ্যান্টি ডিফেকশন ল। অ্যান্টি ডিফেকশন ল। এই অ্যান্টি ডিফেকশন ল অর্থাৎ দলত্যাগ বিরোধী যে বিল, এটা পাস হয় কবে? এটা পাস হয়েছে 1985 সালে। অপশন এ এর কারেক্ট অ্যান্সার। এই দলত্যাগ বিরোধী যে বিলটা, এটা কততম সংশোধনীর মাধ্যমে? এটা 52তম অ্যামেন্ডমেন্ট। 52তম অ্যামেন্ডমেন্ট অর্থাৎ 52তম সংশোধনীর মাধ্যমে কিন্তু এটা অ্যাড হয়েছে। কোথায় অ্যাড হয়েছে? এটা অ্যাড হয়েছে 10th শিডিউলে, বা বাংলাতে কি বলা হয়? 10ম
তফসিলে কিন্তু এটা অ্যাড করা হয়েছে। তো কোশ্চেন এইভাবে দেবে, অ্যান্টি ডিফেকশন ল কততম তফসিলেতে বলা হয়েছে? তো বলা হয়েছে সংবিধানের 10 নম্বরতম অর্থাৎ 10th শিডিউলে এটার বিষয়ে কিন্তু আলোচনা আছে। এবার তোমাদের মনে হতে পারে যে এই যে দল বিরোধী বিল বা অ্যান্টি ডিফেকশন ল জিনিসটা কি? তো অ্যান্টি ডিফেকশন ল জিনিসটা একটুখানি ছোট করে বলে দিচ্ছি। যদি কোনো নেতা সাপোজ কোনো নেতা কোনো একটা জায়গা থেকে জেতার পর সে যদি মনে করে যে সে যে দল থেকে জিতেছে, সাপোজ ধরো সেই এ নামে একটা দলের হয়ে সে দাঁড়িয়েছিল, সেখান থেকে জনগণ তাকে ভোট দিয়ে জিতিয়েছে, কিন্তু জেতার পরে সে দল চেঞ্জ করে চলে গেল বি নামক একটা দলের কাছে। তো বি নামক দলের কাছে যখন সে যাবে, সেটাকে কিন্তু মান্যতা দেওয়া হবে না। মান্যতা দেওয়া হবে না এই কারণে, যদি বি নামক দলে সে চলে যায় তাহলে যে জায়গা থেকে সে দাঁড়িয়ে জিতেছিল সেই জেতার ভ্যালু কিন্তু থাকবে না। তাকে কিন্তু বি নামক দলে যেতে হলে আবার নতুন করে কিন্তু তাকে জিততে হবে সেই জায়গা থেকে। তো এটাই হলো দল ত্যাগ বিরোধী বিল, অর্থাৎ কোনো এমএলএ এমপি জেতার পর যাতে দল ত্যাগ না করতে পারে সেই কারণেই কিন্তু এই বিলটা পাস করা হয়েছে। কবে পাস করা হয়েছে? এটা পাস করা হয়েছে 1985। সবথেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা বহুবার দিয়েছে সেটা হলো, এটা কততম শিডিউলে বলা আছে? এটা বলা আছে 10ম শিডিউলে। চলে আসো পরের কোশ্চেন। বিদ্যুৎ নিয়ন্ত্রণ সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন, যাকে শর্টে সিইআরসি বলা হয়, এই সিইআরসি এর চেয়ারপারসন পদে কে নিযুক্ত হলেন? তো সিইআরসি চেয়ারম্যান পদে নিযুক্ত হয়েছেন জিষ্ণু বড়ুয়া। অপশান এ এর কিন্তু সঠিক অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, জাস্ট অনলাইনের ফরম্যাটে মাথায় রাখবে। নিচের কোন করটি বা করগুলো কেন্দ্র সরকার আরোপ করে কিন্তু তা সংগ্রহের দায়িত্ব রাজ্য সরকারগুলির ওপরে ন্যস্ত? তো এর মধ্যে কোন ট্যাক্স সেন্ট্রাল গভর্নমেন্ট নেয় কিন্তু সেগুলোকে সেগুলোর তোলার দায়িত্ব কাদের? সেগুলো তোলার দায়িত্ব হলো রাজ্য সরকারের। তো অপশন এতে দেখো আছে মুদ্রাঙ্কিত কাগজের ওপর আরোপিত কর, আর ঔষধপত্র শৌখিন দ্রব্যের ওপর আরোপিত আন্তঃশুল্ক। তো এই দুটোই কিন্তু কেন্দ্র সরকার নেয়, কিন্তু এগুলো তোলে কে? এগুলো তোলে রাজ্য সরকার। তো অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে অপশন এতে যেটা লেখা আছে, অপশন বিতে যেটা লেখা আছে, দুটোই সঠিক, অর্থাৎ অপশন নাম্বার সি এর কিন্তু কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। পর্তুগাল ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কোন দেশের আল নাসার ক্লাবের হয়ে খেলবেন? তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। পর্তুগাল প্লেয়ার CR7 অর্থাৎ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, একে CR7ও বলা হয় যেহেতু এনার জার্সির নাম্বার হলো 7। তো ইনি কিন্তু সম্প্রতি দল চেঞ্জ করেছেন। ইনি দল চেঞ্জ করে নতুন কোন দলের সঙ্গে যুক্ত হয়েছেন? নতুন দল হলো আল নাসার ক্লাবের সাথে যুক্ত হয়েছেন। তো এই আল নাসার ক্লাব কোন দেশের? এই আল নাসার ক্লাব হলো সৌদি আরবের। অপশন নাম্বার বি এর কিন্তু কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। কে এ নেশন ইন মেকিং এই বইটা লিখেছেন? ইম্পর্টেন্ট কোশ্চেন। WBCS এর এক্সামে কিন্তু কোশ্চেনটা তোমাদের দিয়েছিল, সেই কারণে কোশ্চেনটা তোলা হয়েছে। তো এ নেশন ইন মেকিং এই বইটা কে লিখেছেন? এই বইটা লিখেছেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি। এই বইটা লিখেছেন। এখান থেকে কিছু ফ্যাক্ট তোমাদের রিলেট করাবো। সুরেন্দ্রনাথ ব্যানার্জি ইনি কিসের প্রতিষ্ঠাতা? ইনি হলেন ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাকে যদি কোশ্চেন দেয় তো অ্যান্সার হবে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। কবে তিনি এই ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনকে প্রতিষ্ঠা করেন? 1876 সালে তিনি ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠা করেন। সুরেন্দ্রনাথ ব্যানার্জির কিন্তু কিছু উপাধি আছে, তোমাদের কোশ্চেন দেবে যে রাষ্ট্রগুরু নামে পরিচিত কে? কি বললাম? রাষ্ট্রগুরু। তো সুরেন্দ্রনাথ ব্যানার্জিরই একটা উপাধি হলো রাষ্ট্রগুরু, এবং সুরেন্দ্রনাথ ব্যানার্জিকেই কিন্তু বলা হয় বাংলার মুকুটবিহীন রাজা। কি বলা হয়? বাংলার মুকুটহীন বাংলার মুকুটহীন রাজা সুরেন্দ্রনাথ ব্যানার্জিকে বলা হয়। বাকি অপশনগুলো যদি এখান থেকে রিলেট করি, দীনবন্ধু মিত্রের ফেমাস যে কাব্যগ্রন্থ সেটা কি? সেটা হলো নীল দর্পণ। নীল দর্পণ। এই নীল দর্পণকে ইংলিশে অনুবাদ করে কে?
মাইকেল মধুসূদন দত্ত নীল দর্পণকে ইংলিশে অনুবাদ করে। বাল গঙ্গাধর তিলকের সাথে রিলেট করো, বাল গঙ্গাধর তিলকের উপাধি কি? এর আগের ক্লাসে কিন্তু পড়ানো হয়েছে। বাল গঙ্গাধর তিলকের উপাধি হলো লোকমান্য। তো কোশ্চেন দেবে লোকমান্য কার উপাধি? তো লোকমান্য হলো বাল গঙ্গাধরের তিলকের উপাধি। বাল গঙ্গাধর তিলক থেকে আরেকটা ফ্যাক্ট তোমরা রিলেট করো। বাল গঙ্গাধর তিলক কেশরী নামক যে পত্রিকা আছে, সেই কেশরী নামক সাপ্তাহিক পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন কে? কেশরী নামক পত্রিকার প্রতিষ্ঠাতা ছিলেন বাল গঙ্গাধর তিলক। এরপরে দেখো সুভাষচন্দ্র বসু থেকে রিলেট করো। সুভাষচন্দ্র বসু কিসের প্রতিষ্ঠাতা? তিনি INA অর্থাৎ ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠাতা হলেন কে? সুভাষচন্দ্র বসু। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি। তোমাদের কোশ্চেন দেবে যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠাতাকে। ফার্স্ট অপশনে থাকবে রাসবিহারী বোস, আর ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কিন্তু ভুল করবে যে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠাতাকে। তো ইন্ডিয়ান ন্যাশনাল আর্মির প্রতিষ্ঠাতা হলেন সুভাষচন্দ্র বসু। এখান থেকে আরো দুটো ফ্যাক্ট রিলেট করো সুভাষচন্দ্র বসু থেকে। সুভাষচন্দ্র বসু কোশ্চেন দিয়েছিল তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের এক্সামে দিয়েছিল। সুভাষচন্দ্র বসু প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রেসিডেন্ট পদে নিযুক্ত হয়েছিলেন 1938 সালের কোথার সভাতে? কোন অধিবেশনে? তো 1938 সালের হরিপুরা অধিবেশনে সুভাষচন্দ্র বসু প্রথম তিনি সভাপতিত্ব করেছিলেন, এবং তিনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দুবার মাত্র সভাপতিত্ব করেছিলেন। তাহলে শেষবার তিনি কবে করেছিলেন? শেষ আইএনসির প্রেসিডেন্ট তিনি হয়েছিলেন ঠিক তার পরের বছর 1939 সালে। সেটা কোন অধিবেশনে? সেটা ত্রিপুরী অধিবেশনে। এখানে যখনই পড়াই তখনই বলি যে ত্রিপুরী মানে বর্তমানে ত্রিপুরা রাজ্য নয়, এই ত্রিপুরী জায়গাটা মধ্যপ্রদেশের একটা কিন্তু জায়গা। চলে আসো পরের কোশ্চেন। আসামের কোন ন্যাশনাল পার্ক ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে? মানাস, নামেরি, কাজিরাঙ্গা না ওয়াং ন্যাশনাল পার্ক? তো আসামের কাজিরাঙ্গা যে ন্যাশনাল পার্কটা আছে, সেই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কটা ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা পেয়েছে। তো এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কিসের জন্য বিখ্যাত? কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এক শৃঙ্গ গন্ডারের জন্য এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কটা কিন্তু বিখ্যাত। এবং এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক 1985 সালে, কবে? 1985 সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের কিন্তু তকমা পেয়েছে। তো এই কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? আসামে অবস্থিত। তো আসামের প্রসঙ্গ যেহেতু এসছে, আসামের ক্যাপিটাল কি? আসামের ক্যাপিটাল হলো দিসপুর। ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গুয়াহাটি মেরে চলে আসে, অ্যান্সার হয়ে যায় ভুল। আসামের ক্যাপিটাল হলো কি? আসামের ক্যাপিটাল হলো দিসপুর। আসামের বর্তমান সিএম কে? বর্তমান সিএম হলেন হেমন্ত বিশ্ব শর্মা। আর আসামের বর্তমান যিনি গভর্নর তিনি কে? তিনি হলেন গুলাব চাঁদ কাটারিয়া। আসামের প্রসঙ্গ যেহেতু এসে, আসামের থেকে কিছু ফ্যাক্ট তোমাদের রিলেট করিয়ে দেবো, যাতে করে এক্সামে তোমাদের সুবিধা হয়, বা যে ফ্যাক্টগুলো আগে আলোচনা করা হয়ে গেছে সেগুলো আর একবার রিভিশন হয়ে যায়। তো আসাম থেকে রিলেট করো। যদি কোশ্চেন দেয় যে ভারতের প্রথম ইন্টারন্যাশনাল মাল্টি মডেল লজিস্টিক পার্ক, শর্টে লিখলাম কারণ এখানে জায়গা শর্ট, তোমরা কিন্তু ফুল ফর্মে লিখে নেবে। তো এখানে কি বললাম? মাল্টি মডেল লজিস্টিক পার্ক কি? ইন্টারন্যাশনাল মাল্টি মডেল লজিস্টিক পার্ক। এটা কোথায় তৈরি হয়েছে? এক্সাক্ট জায়গা মাথায় রাখতে হবে। তো এটা তৈরি হয়েছে যোগীগোপা কোথায় অবস্থিত? যোগীগোপা আসামে অবস্থিত। তো আসামের যোগীগোপাতে ভারতের প্রথম ইন্টারন্যাশনাল মাল্টি মডেল লজিস্টিক পার্ক তৈরি হয়েছে। কোথায়? আসামের যোগীগোপাতে। এই কোশ্চেনটাই ঘুরিয়ে দেবে কনফিউজ করার জন্য। কি দেবে? ভারতের প্রথম মাল্টি মডেল লজিস্টিক পার্ক। এখানে কিন্তু আর ইন্টারন্যাশনাল যে শব্দটা সেটা কিন্তু প্রয়োগ করলো না। তো তখন অ্যান্সার কি হয়ে যাবে? তখন কিন্তু অ্যান্সার চেঞ্জ হয়ে যাবে। তখন অ্যান্সার হবে চেন্নাই। চেন্নাইতে
ভারতের সর্বপ্রথম মাল্টি মডেল লজিস্টিক পার্ক তৈরি হয়েছে চেন্নাই। কোথায়? চেন্নাই। তামিলনাড়ুর রাজধানী হলো চেন্নাই এবং এই মাল্টি মডেল লজিস্টিক পার্কটা কে তৈরি করেছে? এটা তৈরি করেছে বাই রিলায়েন্স কোম্পানি, বাই রিলায়েন্স রিলায়েন্স কোম্পানি। তো ভারতের মাল্টি মডেল লজিস্টিক পার্ক সর্বপ্রথম কে তৈরি করেছে এবং কোথায় তৈরি হয়েছে? সেটা তৈরি হয়েছে চেন্নাইতে, তৈরি করেছে রিলায়েন্স কোম্পানি। আর ইন্টারন্যাশনাল মাল্টি মডেল লজিস্টিক পার্ক সেটা আসামের যোগীঘোপাতে অবস্থিত। এছাড়া এখান থেকে রিলেট করো আসাম থেকে, যে ভারতের সব থেকে লম্বা, লংগেস্ট ক্রুজ সার্ভিস ইন ইন্ডিয়া, লংগেস্ট ক্রুজ সার্ভিস ইন ইন্ডিয়া। আচ্ছা, একটা কথা বলে রাখি, এই যে ফ্যাক্টগুলো এখানে তোমাদের নোট ডাউন করানো হচ্ছে, এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে, কারণ এগুলো পিডিএফ আকারে তোমরা পাবে না। আর যদিও পিডিএফ আকারে পাও, তবুও কিন্তু তোমরা বুঝতে পারবে না, কারণ কোনো লেখা ওপরে লিখছি, কোনো লেখা নিচে লিখছি। তাই ক্লাস যদি না করো তাহলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে। তাই প্রত্যেককে বলছি, এই যে ফ্যাক্টগুলো লেখানো হচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে। আর ক্লাসের পিডিএফ ডাউনলোড করতে চাইলে নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা দেখতে পাচ্ছ @the_learning_expert_hd, অথবা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তাতে কিন্তু টেলিগ্রামের লিঙ্ক প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে টেলিগ্রামে জয়েন হতে পারবে এবং সেখান থেকে প্রতিটা ক্লাসের পিডিএফ তোমরা ডাউনলোড করতে পারবে। তাহলে ভারতের সব থেকে লংগেস্ট যে ক্রুজ পরিষেবা, তার নাম কি? তার নাম কিন্তু এক্সামে দিয়েছে তোমাদের অলরেডি, তার নাম হলো গঙ্গা বিলাস। এই গঙ্গা বিলাস যে ভারতের লংগেস্ট ক্রুজ সার্ভিস, এটা কত কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে? এটা 3200 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। এটা কোথা থেকে কোথা পর্যন্ত? এটা আসামের গুয়াহাটি থেকে, আসামের ডিব্রুগড় থেকে এটা উত্তরপ্রদেশের বারাণসী পর্যন্ত কিন্তু চলবে। কত কিলোমিটার? 3200 কিলোমিটার ডিস্টেন্সে চলবে। সব থেকে লংগেস্ট ক্রুজ সার্ভিস ইন ইন্ডিয়া। তার নাম কি? তার নামটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, তার নাম হলো গঙ্গা বিলাস। এছাড়া আসাম থেকে রিলেট করো, যদি কোশ্চেন দেয় বিশ্বের বিশ্বের সব থেকে বড় নদী দ্বীপ, বিশ্বের সব থেকে বড় নদী দ্বীপ কোনটা? তো বিশ্বের সব থেকে বড় নদী দ্বীপ হলো মাজুলি দ্বীপ। এই মাজুলি দ্বীপটা কোন নদীর ওপরে অবস্থিত? মাজুলি দ্বীপটা ব্রহ্মপুত্র নদের ওপরে অবস্থিত। এবং এটা কোথায় অবস্থিত? আসামে অবস্থিত। আসামের কোথা থেকে কোথার মধ্যে? তো এটা অবস্থিত আসামের লাখিমপুর থেকে ডিব্রুগড়ের মধ্যে এই মাজুলি দ্বীপটা অবস্থিত। এছাড়া আসাম থেকে আরো একটা ফ্যাক্ট রিলেট করো, যেটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাসে পড়িয়েছি রিসেন্টলি, যে চকুয়া নামক যে চালটা, চকুয়া রাইস, সম্প্রতি আসামের এই চকুয়া রাইস কিন্তু জিআই ট্যাগ পেয়েছে। চলে আসো পরের কোশ্চেন। এশিয়ার চেস ফেডারেশন কর্তৃক বছরের সেরা দাবাড়ু পুরস্কারে সম্মানিত হলেন কে? প্রজনেশ গুণেশ্বরন, সুকান্ত কাদাম, শিব শ্রীধর, না ডি গুকেশ? তো এশিয়ার চেস ফেডারেশন কর্তৃক বছরসেরা দাবাড়ু পুরস্কারে যিনি সম্মানিত হয়েছেন তার নাম হলো ডি গুকেশ। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। কেন্দ্রের প্রথম অকংগ্রেসি সরকার হলো কোনটা? কোনটা কংগ্রেস সরকার নয়? তো যখন থেকে ভারত স্বাধীন হয়েছিল তখন থেকেই কিন্তু কংগ্রেসের সরকার শাসন করে আসছে, কিন্তু আহ, জনতা সরকার এসে কিন্তু সেই অকংগ্রেসি যে সরকার সেটাকে তার যে কন্টিনিউয়াস যে তারা সরকার গঠন করে আসছিল সেটাকে ব্রেক করেছে। তো কোন সরকার ব্রেক করেছে? জনতা সরকার সর্বপ্রথম ব্রেক করেছে। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এই জনতা সরকারের যে প্রধান ছিলেন, মানে যিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন, তার নাম কি? তার নামও জানতে চাইতে পারে যে প্রথম অকংগ্রেসি সরকারের প্রধানমন্ত্রী কে হয়েছেন। তো তার নাম হলো মোরারজি দেশাই। তার নাম কি? মোরারজি দেশাই। চলে আসো পরের কোশ্চেন। মানিক সাহা
কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন? তো মানিক শাহ ত্রিপুরার মুখ্যমন্ত্রী, তিনি ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করলেন। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার। ত্রিপুরার প্রসঙ্গ যেহেতু এসে, ত্রিপুরার ক্যাপিটাল কি? ত্রিপুরার ক্যাপিটাল হলো আগরতলা। আগরতলা। ত্রিপুরার চিফ মিনিস্টার মানিক শাহ অবভিয়াসলি, এবং ত্রিপুরার বর্তমান যিনি গভর্নর পদে নিযুক্ত আছেন তার নাম হলো এন ইন্দিরা সেন রেড্ডি। এন ইন্দিরা সেন রেড্ডি। সিকিমের চিফ মিনিস্টার কে? সিকিমের চিফ মিনিস্টার হলেন প্রেম সিং তামাং। প্রেম সিং তামাং। আসামের চিফ মিনিস্টার এক্ষুনি বললাম হেমন্ত বিশ্ব শর্মা। আর মেঘালয়ের চিফ মিনিস্টার কে? মেঘালয়ের বর্তমান চিফ মিনিস্টার হলেন কোনরাড সাংমা। চলে আসো পরের কোশ্চেনে। নূরজাহান শব্দের অর্থ কি? ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্সামে কিন্তু দিয়েছিল। তো নূরজাহান শব্দের অর্থ হলো জগতের আলো। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার। এই নূরজাহানের প্রকৃত নাম কি ছিল? প্রকৃত নাম ছিল মেহেরুন্নিসা। মেহেরুন্নিসা ছিল নূরজাহানের প্রকৃত নাম। নূরজাহানের স্বামী আলাকুলি ইস্তাজুলি বেগ বর্ধমানের, মানে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার তিনি জায়গিরদার ছিলেন। চলে আসো পরের কোশ্চেন। শিবাজির রাজধানী কোথায় ছিল? জাস্ট অনলাইনের ফরম্যাটে মাথায় রাখবে, শিবাজির রাজধানী ছিল কোথায়? রায়গড়ে শিবাজির রাজধানী ছিল। অপশন সি এর কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো। কোন ধারা অনুসারে পার্লামেন্টে জাতীয় প্রয়োজন বা স্বার্থে রাজ্য তালিকাভুক্ত বিষয়ে আইন প্রণয়ন করতে পারে? কোন ধারা অনুসারে পারে? তো পারে কত নম্বর ধারা? পারে সেটা 249 নম্বর ধারা অনুসারে। তো অপশন বি এর কিন্তু কারেক্ট অ্যান্সার। এখানে অপশানে যেটা আছে 358 নম্বর আর্টিকেল, এটার উপরে কিছু ফ্যাক্ট তোমাদের রিলেট করব। 358 নম্বর আর্টিকেলে কি বলা আছে? 358 নম্বর আর্টিকেলে বলা আছে যখন ভারতে ইমার্জেন্সি লাগু হবে। কি লাগু হবে? ইমার্জেন্সি। ইমার্জেন্সির কথা কোন কোন আর্টিকেলে বলা আছে? ইমার্জেন্সির কথা 3টে আর্টিকেলে বলা আছে। 3টে আর্টিকেল কি কি? আর্টিকেল নাম্বার 352, আর্টিকেল নাম্বার 356, আর্টিকেল নাম্বার 360। আর্টিকেল নাম্বার 352 তে বলা আছে ন্যাশনাল ইমার্জেন্সির কথা। আর্টিকেল নাম্বার 356 বলা আছে স্টেট ইমার্জেন্সির কথা। আর্টিকেল নাম্বার 360 বলা আছে ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সির কথা বলা আছে। তো এখনো পর্যন্ত ন্যাশনাল ইমার্জেন্সি 3বার লাগু হয়েছে, আর এখনো পর্যন্ত ফাইন্যান্সিয়াল ইমার্জেন্সি কখনো কিন্তু ভারতের ওপরে লাগু হয়নি। তো যাই হোক, এই ইমার্জেন্সি যখন লাগু হবে, 358 নম্বর আর্টিকেলে কি বলা আছে? ইমার্জেন্সি যখন লাগু হবে তখন আমাদের ফান্ডামেন্টাল যে রাইটস আছে, ফান্ডামেন্টাল রাইটসের যে আর্টিকেল নাম্বার 19 আছে, সেই আর্টিকেল নাম্বার 19-এর মধ্যে যা যা জিনিস বলা আছে সেটা কিন্তু টেম্পোরারি, যতদিন এমার্জেন্সি লাগু থাকবে টেম্পোরারি সেগুলোকে কি করা থাকবে? সেগুলোকে কিন্তু সাসপেন্ড করা হবে। সেগুলোকে সাসপেন্ড করা হবে। তো এটা বলা আছে কত নম্বর আর্টিকেলে? বলা আছে 358 নম্বর আর্টিকেলে। চলে আসো পরের কোশ্চেন। সাম্প্রতি প্রয়াত রেহমান রাহি কোথাকার প্রথম জ্ঞানপীঠ পুরস্কার জয়ী? অর্থাৎ রেহমান রাহি ভারতের কোন রাজ্যের তিনি বাসিন্দা ছিলেন? তো তিনি ছিলেন জম্মু কাশ্মীরের, মানে কাশ্মীরের বাসিন্দা। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার। তো রেহমান রাহি তিনি কিন্তু জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন কাশ্মীর থেকে, এবং কাশ্মীরের তিনি প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক ছিলেন। তো এখানে জ্ঞানপীঠ পুরস্কারের প্রসঙ্গ যেহেতু এসে, এখান থেকে কিছু ফ্যাক্ট তোমাদের রিলেট করাবো। জ্ঞানপীঠ পুরস্কার হলো ভারতের সব থেকে ইন্ডিয়াস হাইয়েস্ট ইন্ডিয়াস হাইয়েস্ট ইন্ডিয়াস হাইয়েস্ট লিটারেচার অ্যাওয়ার্ড। অর্থাৎ ভারতের সাহিত্য জগতের লিটারেচার অ্যাওয়ার্ড, ইন্ডিয়ার হাইয়েস্ট লিটারেচার, অর্থাৎ ভারতের সাহিত্য জগতের সর্বোচ্চ সম্মান কি? সেটা হলো জ্ঞানপীঠ পুরস্কার। এই জ্ঞানপীঠ পুরস্কার প্রথম কে পেয়েছিলেন? ফার্স্ট কে পেয়েছিলেন? তো জ্ঞানপীঠ পুরস্কার ফার্স্ট পেয়েছিলেন, এখান থেকে কোশ্চেন দেয়, তো জি শঙ্করা কুরুপ।
জি শঙ্করা কুরুপ, তিনি সর্বপ্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। কত সালে পেয়েছিলেন? 1965 সালে তিনি কিন্তু সর্বপ্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন। এখান থেকে কোশ্চেন দেবে যে লেটেস্ট যে জ্ঞানপীঠ পুরস্কার সেটা কে পেয়েছে? তো লেটেস্ট মানে সবথেকে লাস্ট যে জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়েছে সেটা হলো 57তম জ্ঞানপীঠ পুরস্কার। কবে দেওয়া হয়েছিল? 2022-এ দেওয়া হয়েছিল লাস্ট। তারপরে কিন্তু এখনো জ্ঞানপীঠ পুরস্কার দেওয়া হয়নি। তো সেটা কে পেয়েছে? সেটা পেয়েছে দামোদর মৌজো। দামোদর মৌজো। এখান থেকে কোশ্চেন দিয়েছিল একটা এক্সামে যে দামোদর মৌজো তিনি কোন ভাষাতে তিনি লিখেছেন? তো তিনি লিখেছেন কোঙ্কানি ভাষা, বা কোশ্চেন দেবে যে দামোদর মৌজো কোন ভাষার লেখক? তো দামোদর মৌজো হলো কোঙ্কানি ভাষার লেখক। দামোদর মৌজার আগে 56তম যে জ্ঞানপীঠ পুরস্কার সেটা কে পেয়েছে? সেটা পেয়েছে নীলমণি ফুকন। এটাও কিন্তু অনেকবার তোমাদের এক্সামে দিয়েছে। এখান থেকে আরেকটা কোশ্চেন দিতে পারে যে প্রথম কোন বাঙালি প্রথম কোন বাঙালি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে? তো প্রথম বাঙালি হিসাবে জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কে পেয়েছে? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় প্রথম বাঙালি যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছে। তো জ্ঞানপীঠ থেকে এই ফ্যাক্টগুলো মাথায় রাখবে। এখানে আলোচনা করব জ্ঞানপীঠের পরে যে ভারতের সাহিত্য জগতের সেকেন্ড হাইয়েস্ট যে অ্যাওয়ার্ড, তো ভারতের সাহিত্য জগতের সেকেন্ড হাইয়েস্ট অ্যাওয়ার্ডের নাম কি? তার নাম হলো ব্যাস সম্মান। তো ব্যাস সম্মানের ওপরেও কিছু ফ্যাক্ট তোমাদের কিন্তু জানতে হবে। ব্যাস সম্মান রিসেন্টলি কে পেয়েছে? তো ব্যাস সম্মান রিসেন্টলি দেওয়া হয়েছে 2023-এর। তো 2023-এ ব্যাস সম্মান কে পেয়েছে? ব্যাস সম্মান পেয়েছে পুষ্পা পুষ্পা ভারতী। পুষ্পা ভারতী রিসেন্টলি কিন্তু ব্যাস সম্মান পেয়েছে। কোন বইয়ের জন্য তিনি ব্যাস সম্মান পেয়েছে? তার বইয়ের নাম কি? বইয়ের নামটাও মাথায় রাখতে হবে। তার বইয়ের নাম হলো ইয়াদে। ইয়াদে বুকের জন্য কিন্তু তিনি রিসেন্টলি ব্যাস সম্মান পেয়েছেন। এখান থেকে কোশ্চেন দেবে যে ব্যাস সম্মান প্রথম কে পেয়েছিলেন? ফার্স্ট কে পেয়েছিলেন? তো ব্যাস সম্মান ফার্স্ট পেয়েছিলেন রামবিলাস রামবিলাস শর্মা প্রথম ব্যাস সম্মান পেয়েছিলেন। এরপর চলে আসো সাহিত্য জগতের তৃতীয় সর্বোচ্চ সম্মান, যার নাম হলো সরস্বতী সম্মান। এই সরস্বতী সম্মান প্রথম কে পেয়েছিল বা লাস্ট কে পেয়েছে? সরস্বতী সম্মান লাস্ট দেওয়া হয়েছে 2022 সালে। 2022 সালে লাস্ট পেয়েছে কে? তার নাম হলো শিবা শঙ্করী। তার নাম কি? শিবা শঙ্করী। শিবা শঙ্করী কিন্তু লাস্ট এই সরস্বতী সম্মান পেয়েছে। কোন বইয়ের জন্য তিনি পেয়েছে? তার বইয়ের নাম হলো কি? তার বইয়ের নাম হলো সূরিয়া বংশানম। সূরিয়া বংশম হলো তার বইয়ের নাম। এখান থেকেও কিন্তু মাথায় রাখতে হবে যে ফার্স্ট সরস্বতী সম্মান কে পেয়েছে? সরস্বতী সম্মান হলো ভারতের তৃতীয় সর্বোচ্চ লিটারেচার অ্যাওয়ার্ড, তৃতীয় সর্বোচ্চ সম্মান সাহিত্য জগতের, সেটা হলো সরস্বতী সম্মান। এবং এর প্রথম কে পেয়েছে? প্রথম পেয়েছে হরিবংশ রায় বচ্চন। হরিবংশ রায় বচ্চন অর্থাৎ অমিতাভ বচ্চনের বাবা হরিবংশ রায় বচ্চন কিন্তু সর্বপ্রথম সরস্বতী সম্মান পেয়েছিলেন। কবে পেয়েছিলেন সরস্বতী সম্মান? 1991 সালে তিনি পেয়েছিলেন। তো এই কোশ্চেনটা অনেকবার এক্সামে দিয়েছে, যেহেতু অমিতাভ বচ্চনের বাবা সেই কারণে কিন্তু সরস্বতী সম্মান প্রথম কে পেয়েছিলেন কোশ্চেনটা কিন্তু বহুবার এক্সামে দিয়েছে। যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখো দেখবে বহুবার কোশ্চেনটা রিপিট হয়েছে। চলে আসো পরের কোশ্চেন, ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? ইজি কোশ্চেন এবং বহুবার এক্সামে দিয়েছে। তো ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো ব্রিটেনের ম্যানচেস্টার শহরের মতো গুজরাটের এই যে আহমেদাবাদ, আহমেদাবাদ কোথায় অবস্থিত? আহমেদাবাদ অবস্থিত
গুজরাটে। তো গুজরাটের এই আমেদাবাদে বস্ত্রশিল্প গড়ে ওঠায় আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়েছে। এখান থেকে এবার ২-৩টে ফ্যাক্ট যখন আলোচনা করব তখন তোমাদের মধ্যে কনফিউজিং হবে। তো ভালোভাবে খেয়াল করো, যদি কোশ্চেন দেয় ভারতের ম্যানচেস্টার, তখন অ্যান্সার কি হবে? তখন বলা হয় গুজরাটের আমেদাবাদকে। গুজরাটের আমেদাবাদে প্রায় ৭৩টা মিল আছে, কাপড়ের মিল। সেই কারণে এখানে বস্ত্র শিল্প গড়ে উঠেছে প্রচুর পরিমাণে। আর ব্রিটেনের ম্যানচেস্টার শহরের মতো, সেই কারণে একে আমেদাবাদকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। এবার এখান থেকে কোশ্চেন দেবে যে কটন পলিস অফ ইন্ডিয়া কি? কটন পলিস অফ ইন্ডিয়া কাকে বলে? ফার্স্ট অপশানে থাকবে আমেদাবাদ। আমেদাবাদ কিন্তু হবে না। আমেদাবাদকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। আর কটন পলিস অফ ইন্ডিয়া এটা বলা হয় কাকে? এটা বলা হয় মুম্বাইকে। কারণ মুম্বাইতেও অনেক বস্ত্র শিল্পের কারখানা গড়ে উঠেছে। মুম্বাইতে প্রায় ৬০ থেকে ৬৩টা মিল কিন্তু গড়ে উঠেছে, তাই মুম্বাইকে কটন পলিস অফ ইন্ডিয়া বলা হয়। এবার এখানে খেয়াল করো, যদি কোশ্চেন মেনশন করে যায় যে উত্তর ভারতের ম্যানচেস্টার, কি বললাম? উত্তর ভারতের উত্তর ভারতের ম্যানচেস্টার যদি উল্লেখ করে দেয়, আর যদি উল্লেখ করে যায় যে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলে? তো উত্তর ভারতের ম্যানচেস্টার বলা হয় কানপুরকে। কানপুর কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশে অবস্থিত। আর যদি কোশ্চেন দেয় যে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, তো দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? বলা হয় কোয়েম্বাটুরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয়। কোয়েম্বাটুর কোন রাজ্যের অন্তর্গত? তামিলনাড়ু রাজ্যের অন্তর্গত। তো এখানে কোশ্চেন কি দিচ্ছে সেইভাবে কিন্তু অ্যান্সার করবে। যদি কোশ্চেন দেয় উত্তর ভারতের ম্যানচেস্টার, হবে কানপুর। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার দিলে হবে কোয়েম্বাটুর। যদি ভারতের ম্যানচেস্টার শুধু বলে দেয় তখন হবে আমেদাবাদ। আর কটন পলিস অফ ইন্ডিয়া বললে তখন অ্যান্সার হবে মুম্বাই। চলে আসো পরের কোশ্চেন। একটি দ্বৈত অর্থনৈতিক অর্থনীতি কোন ধরনের নীতিকে বোঝায়? একটা দ্বৈত অর্থনীতি কোন ধরনের অর্থনীতিকে বোঝায়? সরকারি বেসরকারি উভয় ক্ষেত্রে পাশাপাশি থাকে, স্বল্পোন্নত দেশ এবং উন্নত দেশের বৈশিষ্ট্যগুলো একে অপরের সাথে মিশে থাকে। এটাই হবে অপশন বি এর কিন্তু কারেক্ট অ্যান্সার হবে, যে স্বল্পোন্নত দেশ উন্নত দেশের বৈশিষ্ট্যগুলি একে অপরের সাথে মিশে থাকে। এটাই হলো দ্বৈত অর্থনীতির একটা উদাহরণ। তো চলে আসো পরের কোশ্চেন। সবাত শ্বসন প্রক্রিয়ায় সর্বমোট কত অণু এটিপি উৎপন্ন করে? তো একটা সবাত শ্বসন প্রক্রিয়ায় একটা গ্লুকোজ থেকে কত অণু এটিপি তৈরি হয়? ৩৮ অণু এটিপি তৈরি হয়। কিভাবে তৈরি হয় বায়োলজির ক্লাসে কিন্তু ডিটেলসে পড়ানো হয়েছে, সেটা সেখান থেকে দেখে নেবে। তবে আমি এখানে ছোট করে আলোচনা করছি। একটা কোষের মধ্যে কি থাকে? একটা কোষের মধ্যে বিভিন্ন কোষ অঙ্গাণু থাকে। কি থাকে? থাকে মাইটোকন্ড্রিয়া, থাকে গলগি বডি, থাকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, থাকে লাইসোজোম, থাকে নিউক্লিয়াস। এইভাবে বিভিন্ন জিনিস কিন্তু এই কোষের মধ্যে থাকে। এছাড়া এই যে কোষ অঙ্গাণুগুলো আছে, এর কোষ অঙ্গাণুগুলো কিসের মধ্যে ভেসে আছে? এগুলো ভেসে থাকে সাইটোপ্লাজমের মধ্যে। তো এবার যখন আমরা নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন গ্রহণ করছি, এই অক্সিজেনগুলো প্রতিটা কোষে যখন হিমোগ্লোবিনের মাধ্যমে এই অক্সিজেন আমাদের প্রতিটা কোষে যখন প্রবেশ করছে, তো অক্সিজেন প্রবেশ করার সাথে সাথে আমরা যে খাবার খেয়েছিলাম সেই খাবার থেকে তৈরি হওয়া গ্লুকোজও কিন্তু এই সাইটোপ্লাজমে তখন প্রেজেন্ট আছে। তো এই অক্সিজেন মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করবে, কিন্তু মাইটোকন্ড্রিয়া ছাড়া বাকি যে কোষাঙ্গাণুগুলো আছে তাদের কিন্তু এই অক্সিজেনের প্রয়োজন হয় না। কিন্তু যখনই কোষের মধ্যে অক্সিজেন প্রবেশ করে, সাথে সাথে এই কোষের সাইটোপ্লাজমের মধ্যে থাকা ৪টে এটিপি কি করে? ৪টে এটিপি যে গ্লুকোজটা এই কোষের সাইটোপ্লাজমে এসেছিল, আমরা খাবারের মাধ্যমে যে যে খাবার আমরা খাই সেই খাবারের মাধ্যমে যে গ্লুকোজটা আমরা ইনটেক করেছিলাম, যেটা আমরা গ্রহণ করেছিলাম, সেই গ্লুকোজ কি হয়? সেই গ্লুকোজ কিন্তু ভাঙে এই ৪টে এটিপির দ্বারা নয়। এই ৪টে এটিপির থেকে ২টো এটিপি আসে। কটা এটিপি আসে? ২টো এটিপি। এই ২টো এটিপি এসে এই গ্লুকোজকে ভাঙে। গ্লুকোজকে ভেঙে কি করে? ২টো পাইরুভিক অ্যাসিড তৈরি করে। কি করে? ২টো পাইরুভিক অ্যাসিড তৈরি করে। তো ২টো পাইরুভিক অ্যাসিড কোথায় ভাঙলো? ভাঙলো মাইটোকন্ড্রিয়ার বাইরে কিন্তু ভাঙলো। এরপর
এই পাইরুভিক যে দুটো অ্যাসিড, এখান থেকে ধরো একটা পাইরুভিক অ্যাসিড আর একটা ভাঙলো এই পাইরুভিক অ্যাসিড, তো এই দুটো পাইরুভিক অ্যাসিড এখানে প্রবেশ করলো, সাইটোপ্লাজমে থাকা অক্সিজেনও মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করলো। তাহলে কি কি প্রবেশ হলো? প্রবেশ হলো একটা গ্লুকোজ থেকে ভাঙা দুটো পাইরুভিক অ্যাসিড এবং অক্সিজেন মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করলো। মাইটোকন্ড্রিয়া প্রবেশ করার পরে প্রতিটা পাইরুভিক অ্যাসিড থেকে কটা অণু এটিপি তৈরি হয়? 18টা করে এটিপি তৈরি হয়। অর্থাৎ প্রতিটা পাইরুভিক অ্যাসিড ভেঙে কটা এটিপি তৈরি হয় যদি কোশ্চেন দেয়, তো অ্যান্সার হবে 18টা এটিপি তৈরি হয়। তাহলে একটা গ্লুকোজ থেকে দুটো পাইরুভিক অ্যাসিড, তাহলে একটা গ্লুকোজ থেকে কটা এটিপি হলো? 18 আর 18 যোগ করো, 36টা এটিপি তৈরি হলো। এবার তোমাদের মনে হতে পারে যে আমি 38টা বললাম, তাহলে 38টা কিভাবে হচ্ছে? তো 38টা হচ্ছে, এখানে খেয়াল করো এই জায়গাটা যেখানে আমি মার্কিং করছি, দেখো আমি ফার্স্টেই বলেছিলাম যে 4টে এটিপি কিন্তু আগের থেকে সাইটোপ্লাজমে ছিল। 4টে এটিপির থেকে কটা এটিপি চলে গেছে? 2টো এটিপি চলে গেছে। তাহলে এখানে কটা এটিপি এখনো পড়ে আছে? এখনো পড়ে আছে 2টো এটিপি। এই 2টো এটিপি এই 36টা এটিপির সাথে যুক্ত হবে। 36টা এটিপির সাথে যুক্ত হয়ে কটা এটিপি তৈরি হবে? তৈরি হবে 38টা এটিপি। তাহলে সবার শোষণের ফলে একটা গ্লুকোজ ভেঙে কটা এটিপি তৈরি হয়? তৈরি হয় 38 অণু এটিপি, এবং এই 38 অণু এটিপি থেকে যে শক্তিটা পাওয়া যায় সেটা কত? সেটা হলো 4 পয়েন্ট, অর্থাৎ একটা গ্লুকোজ ভেঙে কত অণু শক্তি পায় যদি কোশ্চেন দেয়? 4 কিলো ক্যালোরি শক্তি আমরা পেয়ে থাকি। এই 38টা এটিপি থেকেই একটা গ্লুকোজ তৈরি হয়। তবে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গুলিয়ে ফেলে এই যে গ্লুকোজটা আমরা খাবারের মাধ্যমে ইনটেক করেছিলাম, আর এই যে 38 অণু এটিপি থেকে একটা গ্লুকোজ তৈরি হচ্ছে, এই গ্লুকোজ আর আগের গ্লুকোজের মধ্যে পার্থক্য থাকে, দুটো গ্লুকোজ কিন্তু একই হয় না। তো এই এক অণু গ্লুকোজ থেকে আমরা পাচ্ছি কত কিলো ক্যালোরি তাপ? 4.2 কিলো ক্যালোরি তাপ। তো চলে আসো পরের কোশ্চেন। 2022 সালে নোবেল শান্তি পুরস্কার জয়ী আলেস বিলিয়াৎস্কিকে 10 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে। তিনি কোন দেশের বাসিন্দা? তো তিনি বেলারুশের বাসিন্দা, তাকে কিন্তু 10 বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছে। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো তাকে কেন কারাদণ্ড দেওয়া হয়েছে, কি কারণে, সেসব না জানলেও কোনো ব্যাপার না, কারণ অত ডিটেলসে কোশ্চেন তোমাদের দেবে না। শুধু এটা মাথায় রাখবে, যেহেতু তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে সেই কারণেই কিন্তু তার নামটা হাইলাইট হয়েছে। তাই তিনি কোন দেশের বাসিন্দা? তিনি হলেন বেলারুশের বাসিন্দা। তিনি 2022 সালে নোবেলে শান্তি পুরস্কার পেয়েছিলেন। তো নোবেলের শান্তি পুরস্কারের আলোচনা যেহেতু হয়েছে, এখান থেকে যদি আমি বলি যে এই বছর 2023 সালে নোবেল পিস প্রাইজ কে পেয়েছে? নোবেল শান্তি পুরস্কার কে পেয়েছে? তো এই বছর নোবেল শান্তি পুরস্কার পেয়েছে নার্গিস মুহাম্মাদি। নার্গিস মুহাম্মাদি এই বছর নোবেলের ওপর শান্তি পুরস্কার পেয়েছে। এখান থেকে যদি আহ, বলি আরেকটা কোশ্চেন, যে সব থেকে কম বয়সী নোবেল জয়ীকে? সব থেকে কম বয়সী নোবেল জয়ীকে? তো সব থেকে কম বয়সী নোবেল জয়ী, তিনিও কিন্তু নোবেল পিস প্রাইজ, নোবেল শান্তি পুরস্কারই তিনি কিন্তু পেয়েছেন। কে পেয়েছেন? পেয়েছেন মালালা ইউসুফজাই। কে পেয়েছেন? মালালা ইউসুফ মালালা ইউসুফজাই। তিনি কত সালে এই নোবেল পিস প্রাইজ পেয়েছেন? তিনি পেয়েছেন 2014 সালে, যখন তার বয়স মাত্র 17 বছর ছিল। সেই 17 বছর বয়সে মালালা ইউসুফজাই ইনি কিন্তু নোবেল শান্তি পুরস্কার পেয়েছেন। এবং এনার এই শান্তি পুরস্কার পাওয়ার জন্য এখন বর্তমানে মালালা দিবস, মালালা ডে পালন করা হয়। তো মালালা দিবস কবে পালন করা হয়? মালালা দিবস পালন করা হয় 12 জুলাইতে। মালালা দিবস কিন্তু পালন করা হয়। নোবেল শান্তি পুরস্কারের প্রসঙ্গ যেহেতু এসছে, এখান থেকে আর একটা ফ্যাক্ট রিলেট করিয়ে দিই, যে নোবেল শান্তি পুরস্কার এটা দেওয়া হয় কোথা থেকে? এটা দেওয়া হয় নরওয়ের। কোথা থেকে? নরওয়ের ওসলো থেকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। বাকি যে নোবেল পুরস্কারগুলো, আচ্ছা নোবেল পুরস্কার কটা ডিপার্টমেন্টের উপরে দেওয়া হয়? 6টা ক্ষেত্রে কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়। তার মধ্যে শান্তির জন্য নোবেল পুরস্কার
শান্তির নোবেল পুরস্কার দেওয়া হয় কোথা থেকে? নরওয়ের ওসলো থেকে। আর বাকি 5টা যে টপিক, সেই বাকি 5টা টপিকের ওপরে নোবেল পুরস্কার দেওয়া হয় কোথা থেকে? দেওয়া হয় স্টকহোম, সুইডেন থেকে। সুইডেনের স্টকহোম থেকে। বাকি 5টা সাবজেক্ট কি কি? ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, লিটারেচার আর ইকোনমিক্স। এইগুলোর ওপর থেকে পুরস্কার দেওয়া হয়। কোথা থেকে? সুইডেনের স্টকহোম থেকে। আর মাথায় রাখবে, সব থেকে লাস্ট যে টপিকটা অ্যাড হয়েছিল নোবেল পুরস্কার হিসাবে, মানে নোবেল পুরস্কার দেওয়া হিসেবে, সেটা কি? সেটা হলো ইকোনমিক্স। ইকোনমিক্সের ওপরে নোবেল পুরস্কার কিন্তু সবার শেষে, মানে আগে কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, মেডিসিন, লিটারেচার অ্যান্ড শান্তির ওপরে সর্বপ্রথম নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। পরবর্তীতে এসে নোবেল যে পুরস্কারটা, মানে ইকোনমিকের উপর নোবেল পুরস্কারটা দেওয়া শুরু হয়েছে। চলে আসো পরের কোশ্চেন। ভারতের কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার দলিলে অর্থনৈতিক উন্নয়ন কৌশলের মূল মন্ত্র ছিল খাদ্য, কর্ম, উৎপাদনশীলতা, অর্থাৎ ফুড ওয়ার্ক অ্যান্ড প্রোডাক্টিভিটি? এটার কথা বলা হয়েছিল কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা বলা হয়েছিল 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায়। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তোমাদের এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনাগুলো আছে 12টা, টোটাল কটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল? মোট 12টা পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল। তো এই 12টা পঞ্চবার্ষিকী পরিকল্পনার ব্যাপারে ডিটেলসে কিন্তু আমরা একটা ক্লাস নিয়ে এসে আলোচনা করব। চলে আসো পরের কোশ্চেন। কোন রাজ্য সরকারের উপদেষ্টা কাউন্সিলের হেড পদে নিযুক্ত হলেন এন চন্দ্রশেখরন? তো এন চন্দ্রশেখরন ইনি কোন রাজ্যের উপদেষ্টা কাউন্সিলের হেড পদে তিনি নিযুক্ত হয়েছেন? তো ইনি নিযুক্ত হয়েছেন মহারাষ্ট্রের হেড কাউন্সিল উপদেষ্টা পদে। অপশন বি এর সঠিক অ্যান্সার। মহারাষ্ট্রের ক্যাপিটাল কি? মহারাষ্ট্রের ক্যাপিটাল হলো মুম্বাই। মহারাষ্ট্রের বর্তমান যিনি চিফ মিনিস্টার আছেন তার নাম কি? তার নাম হলো একনাথ শিন্ডে। আর মহারাষ্ট্রের বর্তমান যিনি গভর্নর আছেন তার নাম কি? তার নাম হলো রমেশ বাইস। চলে আসো পরের কোশ্চেনে। নার্ডিক জাতি কাদের বলা হয়? নার্ডিক, এই যে জাতিটা, কাদেরকে নার্ডিক জাতি বলা হয়? তো নার্ডিক জাতি বলা হয় আর্যদের। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো আর্য একটা ভাষা বা জাতি, এটা নিয়ে ইতিহাসে কিন্তু অনেক রকম জটিলতা আছে। আর্য শব্দটার মূল অর্থ কি? আর্য শব্দের অর্থ হলো চাষবাস করা, চাষ করা বা কৃষিকাজ করা হলো আর্য শব্দের মূল অর্থ। কিন্তু খাঁটি সংস্কৃত শব্দে আর্য কথার অর্থে আহ, যে সৎ বংশজাত বা অভিজাত মানুষ, এই সমস্ত জিনিস কিন্তু বলা হয়েছে খাঁটি সংস্কৃতিতে। তো এই জাতিকে, এই আর্য জাতিকে কিন্তু নার্ডিক জাতিও বলা হয়েছে। তো নার্ডিক জাতি কাদের বলা হয়? বলা হয় কিন্তু আর্যদের। তো অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন। অজন্তার গুহা মন্দির কোন রাজার আমলে নির্মিত হয়েছে? তো অজন্তার গুহা মন্দির এটা নির্মিত হয়েছে চোল রাজাদের আমলে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার। এখানে তোমাদের কোশ্চেন দিয়েছিল যে অজন্তার গুহা মন্দির কে নির্মাণ করেছিলেন? তো অজন্তার গুহা মন্দির চোল রাজা প্রথম রাজরাজ। অপশানে থাকবে প্রথম রাজরাজ, রাজেন্দ্র চোল, দ্বিতীয় রাজরাজ, এইগুলো কিন্তু অপশানে থাকবে। তো মাথায় রাখবে যে অজন্তার গুহা মন্দির প্রথম কোন চোল রাজা নির্মাণ করেছিলেন? তো প্রথম চোল রাজা, প্রথম রাজরাজ তিনি কিন্তু নির্মাণ করেছিলেন। এবং তিনি অজন্তা গুহা মন্দিরের পাশাপাশি এনার টাইমে রাজেশ্বর মন্দির, রাজ রাজেশ্বর মন্দির এরও কিন্তু তিনি নির্মাণ করেছিলেন। তো আজকের ক্লাসে তোমাদের এই 25টা কোশ্চেন রাখা ছিল। আশা করি প্রত্যেকটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে। যদি কোথাও ডাউট থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে তোমাদের ডাউটটা নেক্সট ক্লাসে কিন্তু আপডেট করিয়ে দেওয়া হবে। নেক্সট ক্লাসে তোমাদের ডাউটটা কিন্তু সলভ করে দেওয়া হবে। ক্লাস যদি ভালো লাগে অবশ্যই ক্লাসটাকে লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পিএসসি, ফুড এসআই বা ক্লার্কশিপ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে বা আদার্স কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকে ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।